নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা হাস্য করুন। ট্রেনের আলাপ জিনিসটা বেশ বেশ দায়িত্বহীন বন্ধুত্ব। ঘণ্টাখানিক ধরে দিব্য অন্তরঙ্গতায় গল্প চালানোর পর অনায়াসেই হঠাৎ নবলব্ধ বন্ধুটিকে বেমালুম ভুলে গিয়ে মুখের সামনে তুলে ধরতে পারা যায় একখানা ডিটেকটিভ উপন্যাস, অথবা খুলে ধরতে পারা যায় ভাঁজ করা খবরের কাগজখানা। কেউ কিছু মনে করবে না। এ তো গেল আলাপের ক্ষেত্রে। নয়তো আবার একসঙ্গে 13 কিংবা 23 ঘন্টা পাশাপাশি বসে থেকেও পাশের লোকটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঠেলে রাখতে পারেন আপনি, একটিও কথা না বলে। অভদ্র বলে গাল পাড়বে না কেউ। সামনে সহযাত্রী যখন চোয়ালের পেশি ফুলিয়ে ফুলিয়ে শুকনো আলু চচ্চড়ি দিয়ে বাসি লুচি চিবোচ্ছে, বিনা দ্বিধায় আপনি তখন কেলনারের ওস্তাদ রাঁধুনির রান্না মাংসের কারি মেখে মেখে গরম ভাত গলাধকরণ করতে পারেন। কিছু চক্ষু লজ্জা হবে না। আসলে ট্রেন জায়গাটাই বেশ। অনেক শিক্ষা, অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের ঠাঁই। নিজেকে দর্শকের আসনে বসিয়ে যদি দুনিয়াটাকে দেখে নিতে চান তো উঠে পড়ুন যে কোনো দূর পথের একখানি 3rd ক্লাস টিকিট টেনে। হ্যাঁ, 3rd ক্লাসই ভালো। মহামানবের মিলন ক্ষেত্র। ট্রেনের 3rd ক্লাস কামরাটাকে কি বিরাট পৃথিবীর একটা পরমাণু সংস্করণ বলা চলে না? কেন নয়? সমস্ত পৃথিবী জুড়ে অহরহ যে মারাত্মক লীলা খেলা চলেছে তার মূল চেহারাটা ভাবুন। ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবার আপ্রাণ চেষ্টা, এই নয় কি? জুৎসই একটি কোণ জোগাড় করে গুছিয়ে বসে নিরপেক্ষ দৃষ্টি মেলে দেখুন কথাটা সত্যি কিনা। এ তথ্যটা অবশ্য ঠিক আমার নিজের আবিষ্কৃত নয়, গল্প লিখিয়ে সাত্তকী সান্যালের আবিষ্কার। মাঝে মাঝে সে আসে এখানে গল্পের প্লট খুঁজতে। প্রায়শই পাইকারি হারে গল্প লিখতে হয় তাকে, প্রাণের তাগিদে নয়, পেটের তাগিদে। অতএব প্লটের দৈন দশা ধরা স্বাভাবিক। সেই দারিদ্র্যের দশায় কখনো কখনো হঠাৎ একদিন সে হাওড়া কি শিয়ালদায় গিয়ে যে কোনো ট্রেনের 3rd ক্লাস কামরার একখানায় উঠে পড়ে। যে কটা টাকা পকেটে থাকে খরচ করে, তারপর ভাব জমায় এর ওর তার সঙ্গে, পরম হৃদ্যতার ভানে জেনে নেয় তাদের বাড়ির আর হাঁড়ির খবর, আর চোখ কান খোলা রেখে তার থেকে ধরতে চেষ্টা করে কোনো অজাত গল্পের অশরীরীর আত্মাকে। আজও সে উঠেছিল বিএনআর লাইনের একখানা টিকিট কেটে, আর কিছুক্ষণ পর থেকেই কবলিত করেছিল একটি প্রায় প্রৌঢ় শীর্ণকায় ভদ্রলোককে। কিন্তু কেন? কি দেখেছে সাত্তকী সান্যাল ওর শীর্ণ মুখের রেখায় রেখায়? কি বিশেষত্ব? না, ভদ্রলোকের চেহারা যাই হোক, বাচন ভঙ্গিটা খুব ভালো। সাত্তকীর সঙ্গে আলাপও জমে উঠেছে দেখা যাচ্ছে। চলন্ত ট্রেন বলেই হয়তো সহজ হয়েছে। দুজনেই জানে এ আলাপের দায় নেই কিছু, জীবনভর জেরে টানতে হবে না এর। গল্পের প্লট খুঁজছেন আপনি? ভদ্রলোক মৃদু হেসে বলেন, গল্পের প্লট তো অজস্র ছড়ানো আছে আমাদের সামনে, সবসময় ধরা পড়ে না এই যা। আচ্ছা, কি ধরনের প্লট পছন্দ করেন আপনি? সিরিয়াস না হালকা? অবশ্যই দার্শনিকের দৃষ্টিতে দেখতে পারলে তো জগতের সব ঘটনাই হালকা। সাত্তকী সান্যালও মৃদু হাসেন। হয়তো তাই, কিন্তু পাঠকরা একটু ওজনে ভারী জিনিসই পছন্দ করে। ধরুন আপনার নিজের অথবা পরিচিত কোনো বন্ধু বান্ধবের জীবনের কোনো কাহিনী। তুচ্ছ দিয়েই ভাব প্রকাশ করেন কথাশিল্পী সাত্তকী সান্যাল।
ভদ্রলোক হঠাৎ যেন বিরক্ত হয়ে ওঠেন, একটু উদ্ধতভাবেই বলেন, না মশাই, সেরকম কোনো ঘটনা আমার জানা নেই। জানিয়ে গল্প লিখলে পাঠকরা শিউরে উঠবে। সেরকম প্লট চান তো চলে যান না কোনো রেফিউজি কলোনিতে। আর কিছু না হোক, রেফিউজি ভাঙিয়েই তো আপনারা গল্প লিখিয়েরা 10-20 বছর করে খাবেন। ভদ্রলোকের গোঁসার কারণটা বুঝতে পারে না সাত্তকী সান্যাল। ঈষৎ অপ্রতিভভাবে একটা সিগারেট ধরায়। বিরক্ত ভদ্রলোক তাকিয়ে থাকেন জানালার বাইরে, যেখানে দুরন্ত বেগে ছুটে চলেছে মাঠ, ঘাট, ঝোপ, জঙ্গল, সবুজ ক্ষেত, পানা পুকুর। শুনুন। সাত্তকী সান্যাল হাতের বই থেকে মুখ তোলেন, চমকে না হলেও সচমক ভাবে। কিছু বলছেন? হ্যাঁ, বলছিলাম কি। ভদ্রলোক ইতস্তত ভাবে বলেন, রাগ করলেন নাকি? না না, রাগের কি আছে? মানে আর কি, এতক্ষণ একটা প্লট ভাবছিলাম, জানি না তাকে করুণ রসাত্মক বলা চলে কি হাস্য রসাত্মক। শুনে আপনিই বিচার করুন। ধরুন একটা ছেলে, নেহাত গরিব গেরস্তের ঘরেই ছেলে, গ্রামের বাড়িতে থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় এলো এক আত্মীয়ের বাড়ি থেকে কলেজে পড়তে। অবশ্যই এমন কিছু আহামরি ছেলে নয় যে এই সুযোগটুকু পেয়ে দিন কিনে নেবে। আয়েটা কোনো রকমে উতরে হোঁচট খেলো বিএ এক্সামিনেশনে, ব্যাস ওই পর্যন্তই লেখাপড়া ইতি। তাছাড়া আত্মীয়ের বাড়ি থাকাটা আর পোষাচ্ছিল না। না পোষানোর পেছনে যা ইতিহাস আছে সে থাক, এ গল্পে সে অবান্তর। তবে হ্যাঁ, ওই পোষালো না। প্রাণপণে একটা চাকরি আর একটা মেসের সিট জোগাড় করে উঠে এলো একদিন আত্মীয়ের আওতা থেকে। চাকরি হয়েছে, চালিয়ে নেবে। চাকরি হয়েছে আর ঠেকায় কে? মা উদ্ব্যস্ত করে তুললেন বিয়ের জন্যে। হয়েও গেল বিয়ে, গাঁয়েরই একটা মেয়ের সঙ্গে। বড্ড সাধারণ লাগছে না? বললামই তো, ছেলেটা অতি সাধারণ। শুধু তার মনের মধ্যে ছিল অসাধারণ একটা শখ। 95 টাকা মাইনের কেরানি। তার সাধ নিজের একটা বাড়ি করবে, আর কোথাও নয়, খাস কলকাতায়। বুঝুন একবার, এ শখকে অসাধারণই বলা উচিত নয় কি? নিজের একটা বাড়ি, সত্যিকার ভালো বাড়ি একটা তার চাই। নিজের একটা বাড়ি না থাকলে বেঁচে থাকার কোনো মানে হয় না, এই তার মত। ঘটনাটা অবশ্যই আজকের নয়। টাকার দাম তখন 16 আনাই ছিল। 95 টাকা তখন মোটা মাইনে না হলেও ফেলনা ছিল না। তবু সেই থেকেই তো তাকে করতে হবে মেসের খরচা, পাঠাতে হবে বাড়িতে। অতএব শুরু হয় কৃচ্ছ সাধনের কেরামতি। খাওয়া পরা থেকে আরম্ভ করে ধোপা, নাপিত, লোকলৌকিকতা, আচার ব্যাপার, পূজা পার্বণ সর্বত্র চলে ছাঁটাইয়ের কাঁচি। এমন রাজা উজির চাল কোনোদিনই ছিল না যে কেবলমাত্র কৃচ্ছ সাধনের মহিমায় মোটা মোটা টাকা জমবে। তবু লাগো অসাধ্য সাধনের চেষ্টায়, করো আবিষ্কার। আরও কি সূক্ষ্মাতি সূক্ষ্ম পথ আছে ব্যয় সংক্ষেপের। প্রখর দৃষ্টি হানো, কোথাও কোনো বেহিসাবি ব্যাপার চোখ এড়িয়ে বসে আছে কিনা, যার থেকে অধ্যাবসায়ের গুণে ছেঁকে তুলে নেওয়া যায় 2-4টিও তাম্রখণ্ড। ছোট ছোট সেই খণ্ডগুলিই তো একদিন অখণ্ড মূর্তি নিয়ে ঝলসে উঠবে রূপলি আলো ছড়িয়ে। জীবনের মানকে নামিয়ে আনতে হয় ধাপে ধাপে, নিচু, আরও নিচুতে, ভদ্রতা থেকে ইতরতায়, আইডিয়াল বোর্ডিং থেকে মহামায়া মেসে। কত টাকা জমাতে পারলে সাধনার সিদ্ধি, সে হিসেব অবশ্যই হয়নি এখনো। শুধু তার মন, বুদ্ধি, চিন্তা সমস্ত একাত্ম হয়ে বলেছে, টাকা জমাও, টাকা জমাও। প্রতিটি লোমকূপ থেকে আবেদন উঠছে, টাকা জমা, না হলে মিটবে না তোমার জীবনের স্বাদ, হবে না, হবে না বাড়ি। কি দরকার প্রত্যেক শনিবারে বাড়ি যাবার?
মাসে একক্ষেপ গেলেই ঢের। কি হবে হপ্তায় 3খানা চিঠি চালাচালি করে? একখানাই তো যথেষ্ট। বউ রাগ করে, দুঃখ করে কাঁদে, অবুঝ ছেলে মানুষ। অবশ্য মন কেমন তার নিজেরই কি করে না, কিন্তু উপায় কি? একটু বুঝে না চললে চলবে কেন? বেটা না হওয়া পর্যন্ত এলোমেলো খরচ করা যায় কি করে? হয়ে গেলে কি সুখ সেটা ভাবো। বাগ মানাতে পারে না বউকে। তার আবার স্বছাড়া যুক্তি, বলে দুজনে একসঙ্গে থাকতে না পেলে বাঁচার কোনো মানেই হয় না। শোনো কথা, দুজনে ভালো করে থাকবে বলেই না বাড়ি বাড়ি করে প্রাণপাত করা। বউয়ের বায়না মেটাতে তাকে কলকাতায় নিয়ে গিয়ে আর একটা সংসার পাতিয়ে বসলে একটি আদলাও আর জমবে? বুঝবে না। রোজ 7 পাতা চিঠি লিখে কাঁদুনি গাইবে। অগত্যা বাড়িতে পাঠানোর টাকা আরো কমিয়ে ফেলতে হয়। পেটে টান না পড়লে খামের দাম বুঝবে না। কৌশলে কাজ হয়। চিঠি লেখা কমে আসে বউয়ের, খরচ কমে। তাছাড়া ছুটি ছাটায় দেশে গিয়ে ছেলেটা বাড়ির আনাচে কানাচে পুঁতি দিয়ে আসে। লাউ, কুমড়ো, ডুমুর, শিম, সজনে ডাঁটা, মুখী কচু। বুঝে চললে দুটো মেয়ে মানুষের কতই আর লাগে। দুনিয়ার পথের দুপাশে কত রং, কত শোভা, কত আনন্দ। অহরহ হাতছানি দেয় তারা, মিনতি করে, আকর্ষণ করে। কিন্তু সে কি কোনোদিন বিচলিত হয়ে সে প্রলোভন ভোলে? একটা ভালো সিগারেট খেয়ে দেখেছে কখনো? দেখেছে একটা থিয়েটার, সিনেমা? ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে ফেরে অফিস থেকে। খিদেই ধুঁকতে ধুঁকতে হাঁটে খাবারের দোকানের রাস্তাগুলো বেছে বেছে বাদ দিয়ে। কে জানে যদি খিদের মাথায়, কথায় বলে মন না মতিভ্রম। নিজের উদাহরণ দিয়ে দিয়ে ক্রমশ বউকে পোষ মানিয়ে ফেলে সে। বুঝে চলতে শেখে বউ। ইতিমধ্যে মা মারা গিয়েছেন। এমনই কমে গিয়েছিল একটা মোটা খরচ। বউ আরো সুযোগ পায়। বয়সও ততদিনে ভারী হয়েছে কিছুটা। লুকিয়ে চুরিয়ে পাড়া ঘরে বিক্রি করে লাউটা কুমড়োটা যোগান দেয় ঘরের গায়ের দুধটুকু। সকালের ভাতে জল দিয়ে রেখে রাত্রে খায়। জমতে থাকে বাড়ি তৈরির টাকা, তিল তিল করেই তাল। এদিকেও অবশ্যই নিশ্চেষ্ট নেই ছেলেটা। অফিসে বড়বাবু থেকে শুরু করে মেজো সেজো নতুন যত বাবু আছেন সকলের পায়ে তেল দিয়ে দিয়ে দিব্যি উন্নতি করে ফেলেছে। প্রায় মোটা মাইনে পায় ক্রমশ। ঈশ্বর ইচ্ছেই ছেলে মেয়েও বেশি নয়। একটা মেয়ে, বলতে গেলে প্রায় বিনি পয়সাতেই পার করেছে। অবশ্যই পাত্র দোজবেরি, কিন্তু তাতে ক্ষতিটা কি? অবস্থা ভালো, বাপের ঘাড়ে এসে পড়বে না কখনো। বড় ছেলেটা ম্যাট্রিক পাশ করে কাজ শিখতে ঢোকে কাঁচরাপাড়া ওয়ার্কশপে। ছোটটা তো আর দিদিমার কাছেই থাকে। ইতিমধ্যে লোকের কাজ ঘেঁষে নতুন পাড়ায় কাঠাচারেক জমি কিনে ফেলেছে ছেলেটা। ছেলেটা মানে লোকটা। ছেলে বলাটা কি শোভা পায় আর? জমি কেনার পর থেকে সাধনার একেবারে উচ্চ স্তরে ওঠে তারা। স্বাদ আহ্লাদ চুলোই যাক, স্নেহ মমতা কর্তব্য চক্ষু লজ্জা সব কিছু থাক ধামাচাপা, বাড়িটা হয়ে যাক আগে। মেয়ে মনের দুঃখে শ্বশুরবাড়ি থেকে আসতে চায় না, চিঠি লেখে না। ছেলে ছুটির সময় বন্ধুর বাড়ি কাটিয়ে আসে। এরা দুই স্বামী স্ত্রী নিঃশ্বাস ফেলে ভাবে সাপে বর। এলে যেমন আহ্লাদ একটু আছে, তেমনি খরচটিও তো বিলক্ষণ আছে। না খেয়ে না পরে এই যে টাকাটা জমাচ্ছে বাড়ি বাড়ি করে, সে বাড়ি কি আর ছেলে মেয়েদের জন্য নয়? অবশেষে একদিন সফল হলো আজীবনের স্বপ্ন। সিদ্ধি হয় সুদীর্ঘ সাধনার। বাড়ি ওঠে, 4 কাঠা জমি জুড়ে 3 তলা বাড়ি, বাড়ির মতো বাড়ি। এতটা আরও হলো অবশ্যই প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো পেয়ে যাওয়াতে। লোকটা তখন রিটায়ার করেছিল কিনা। আর বাড়িটা হওয়ার পর গিন্নি এসেছেন দেশ থেকে, এসেছে মেয়ে ছেলেরা। গৃহপ্রবেশের গোলমাল মিটে গিয়ে বাড়িটা যখন নিঝুম ঠান্ডা মেরে গেছে, তখন
তখনই হঠাৎ লোকটা, মানে এ গল্পের যেটা চরম ট্র্যাজেডি, এই পর্যন্ত বলে লোকটা পকেট থেকে বার করলেন একটা বিড়ি, দেশলাইয়ের জন্য হাত বাড়ালেন সাত্তকী সান্যালের দিকে। সাত্তকী সান্যাল এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিলেন, যদিও খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছিলেন না। এতক্ষণে আশান্বিত চিত্তে সাগ্রহে প্রশ্ন করলেন, লোকটা হার্টফেল করল? হার্টফেল? সে কি, কে বললে? হার্টফেল করবে কেন? ও না, এমনি ভাবছিলাম। গিন্নিরই কিছু হলো তাহলে বুঝি? ধ্যাত, সেসব কিছু না, স্বাস্থ্য তার খুব ভালো। সে হয়তো তখন সংসারের সব কাজ গুছিয়ে নিভে যাওয়া উনুনের পোড়া কয়লাগুলো তুলে জমা করছিল। তার কথা হচ্ছে না, আমি বলছি লোকটার কথা। সেই নিঝুম রাত্রে লাইট নিভনো অন্ধকার বাড়িখানার বিরাট দেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত সত্য আবিষ্কার করে বসল সে। বাড়িখানাকে সে ঘৃণা করছে। হ্যাঁ, ঘৃণা, দস্তুর মতো ঘৃণা। শুধু ঘৃণা নয়, ঈর্ষাও। কি করলো সে এতদিন? নিজের সমস্ত জীবনটাকে বাজি ধরে সংগ্রহ করলো সে এই ইট কাঠের বিরাট বোঝাটা। এর দেওয়ালের গায়ে ওই মোলায়েম গোলাপি রংটা ফুটিয়ে তোলার জন্য নিজের গায়ে সে কখনো ভালো করে এক খাবলা তেল মাখেনি। একে গড়ে তুলবে বলে টুকরো টুকরো করে ভেঙেছে নিজেকে। কেন 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 30 বছর ধরে তিল তিল করে নিকড়েছে নিজেকে? কি করবে সে এত বড় বাড়ি নিয়ে? কি দরকার তার বাড়িতে? একসঙ্গে 3.5 হাতের বেশি জমি দখল করবার ক্ষমতা তার আছে? হ্যাঁ গো, তুমি এখনো ঘুমোওনি? গিন্নি ওপরে এসে অবাক হয়ে প্রশ্ন করেন, ভূতে পাওয়ার মতো একলা একলা দালানে ঘুরে বেড়াচ্ছ কেন? কি গো, কথা কইছ না কেন? আচ্ছা, বাড়িটা নিয়ে কি করব আমরা? এত বড় বাড়ি। প্রায় প্রেতাচ্ছন্নের মতোই প্রশ্ন করে লোকটা। হয়তো স্ত্রীকে, হয়তো নিজেকে, হয়তো সারা জীবনের ব্যর্থতাকে। সত্যি, আমিও তাই ভাবছিলাম। গিন্নি সরলভাবে বলেন, দিনের বেলা 5টা কাজের মধ্যে বুঝতে পারিনি, এখন দেখছি তাকিয়ে বাড়ি যেন হাঁ করে গিলে খেতে আসছে। আমি বলি কি, নিচে তলার খান 2 ঘর নিজেদের রেখে বাকিটা সব ভাড়া দিয়ে দিলে হয় না? আজকাল তো শুনেছি বাড়ির ভাড়াটারা খুব বেশি, বিশেষ করে এই অঞ্চলে। খুকি বলছিল ভাড়া দিলে বেওজোরে মাস গেলে 200 খানি টাকা। হ্যাঁ গো, হবে অত? হ্যাঁ, কি বললে? ভাড়া? তা হয়? তেমনি প্রেতাচ্ছন্ন সুরেই জবাব আসে। তাহলে আমি বলি কি, আহ্লাদে 8খানা হয়ে পরামর্শ দেন গৃহিণী। ওই যা বলেছি, 2খানা ঘর নিজেদের একতারে রেখে বাকি সবটা ভাড়া বসিয়ে দাও। আর সত্যি, কলকাতায় থাকতে তো তুমি আর ছোট খোকা, আমি কিছু আর লক্ষ্মী ষষ্ঠী বাগানপত্তর গরু বাছর ছিষ্টি ফেলে রেখে এখানে 12 মাস পড়ে থাকতে পারবো না গো। কালী গঙ্গা করতে মাঝে মাঝে আসা, ওই 2খানাতেই মাথা গুঁজে চলে যাবে। হঠাৎ থেমে গিয়ে ভদ্রলোক হাতের বিড়িটায় মন দেন। একটু অপেক্ষা করে সাত্তকী সান্যাল, উৎসুকভাবে বলেন, তারপর? তারপর আবার কি? কিছু না। মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি, বড় ছেলে কাঁচরাপাড়ায়, ছোটটা কলকাতায় থেকে কলেজে পড়বে বলে রইল বাপের সঙ্গে মহামায়া মেসে। আর বাড়িটা? বাড়িটা? ও, পুরো বাড়িটার জন্য 250 টাকার একটা ভাড়াটে পাওয়া গেল। 2খানা ঘর ছাড়তে তারা রাজি নয়। 2খানা ঘরের জন্য তো আর অমন ভাড়াটেটা ছাড়া যায় না। সাত্তকী সান্যাল মাথা চুলকে বলেন, আসলে প্লটটা তাহলে কি হলো? ঠিক করুণ রসাত্মকও হচ্ছে না। বেশ তো, হাস্য রসাত্মকই বলুন না, কি এসে যাচ্ছে তাতে? আর বলেছি তো, ভয়ঙ্কর করুণ প্লট চান তো একটা রিফিউজি কলোনিতে চলে যান।
অনেক লোমহর্ষক জীবন ইতিহাস শুনতে পাবেন। ওরা এখনো অনেক কাল ধরে ভাত কাপড় জোগাবে আপনাদের। বিরক্তিভাবে বাইরে তাকান ভদ্রলোক। প্রথম থেকে শেষ অবধি এত বড় গল্পটা শুনেও গোঁসার কারণটা বুঝে উঠতে পারে না সাত্তকী সান্যাল। কে জানে লোকটার জীবনের সঙ্গে এই গল্পের কোনো যোগ আছে কিনা। ওর মুখের চেহারায় কেমন যেন একটা সর্বহারা জীর্ণ বিদীর্ণ ভাব তার অভিজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছিল। তাতে আশা করছিল ঘোরালো কোনো একটা কাহিনী জোগাড় করা যাবে হয়তো। শেষ পর্যন্ত সবটা এরকম জোলো হয়ে গেল। মরুকে, তবু একটা কাঠামোও পাওয়া গেল আপাতত। পরশু তারিখে সেটা দেবার কথা রয়েছে চলতি দুনিয়ায়, সেটা হয়ে যাবে। ওই গৃহপ্রবেশের দিন উৎসবের গোলমালের মাঝখানে গিন্নিটাকে আচমকা সিঁড়ি থেকে গড়িয়ে মেরে ফেলে কিংবা কর্তাটাকে হাটফেল করিয়ে নিদেন পক্ষে বড় ছেলেটাকে গাড়ি চাপা দিয়ে পাঠকদের মনের মতো করে একটা গল্প খাড়া করে ফেলা যাবে। কলমটা নিয়ে বসলেই হলো একবার। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা হাস্য করুণ গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।